চলুন সরাসরি মূল ঘটনায় ঢুকে পড়ি। আজকের এই তথ্যভিত্তিক বিশ্লেষণে আমরা এমন এক অবিশ্বাস্য আর রোমাঞ্চকর ব্যবসায়িক গল্প নিয়ে কথা বলতে যাচ্ছি, যার শুরুটা হয়েছিল এক চরম বিপর্যয় দিয়ে। এমন এক ধ্বংসযজ্ঞ যা সত্যি বলতে কি বেশিরভাগ ব্যবসায়ীকে চিরতরে পথে বসিয়ে দিত। একটু কল্পনা করুন তো, 2.25 কোটি টাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা এক ভয়াবহ আগুনে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এই বিপুল অঙ্কের আমদানিকৃত সব পণ্য। একটু ভেবে দেখুন, যে কোনো সাধারণ মানুষের জন্য এত বড় একটা আর্থিক ক্ষতি মেনে নেওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। আমাদের প্রথম অংশ, কার্গো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ক্ষতির মাত্রাটা আসলে ঠিক কতটুকু ছিল? মোট 18 টন আমদানিকৃত পণ্যের মধ্যে 6 টন মাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আর সবচেয়ে আক্ষেপের বিষয়টা হল, ততদিনে ট্যাক্স, এয়ারলাইন্স বিল আর অন্যান্য চার্জ নিজের পকেট থেকে পরিশোধ করা হয়ে গিয়েছিল। বাকি 12 টন ভাগ্যক্রমে বেঁচে গেল। এই 6 টনের ক্ষতিটাই ছিল টিকে থাকার জন্য এক বিশাল সংগ্রাম। তবে এর পেছনের মানবিক গল্পটা আরও অনেক বেশি নাড়া দেয়। পুড়ে যাওয়া এই পণ্যগুলো কিন্তু কোনো একটা বড় প্রতিষ্ঠানের ছিল না। এগুলো ছিল 669 জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার। সবার অগ্রিম টাকা তখন এই অগ্নিকাণ্ডের সাথে আটকে ছিল। পরিস্থিতি সামলাতে আর সবার আস্থা ধরে রাখতে নিজের জমানো একটা ফিক্সড ডিপোজিট ভেঙে সবাইকে পুরো টাকার রিফান্ড করার একেবারে নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়। কষ্টের সাথেই স্বস্তি আছে। পবিত্র কুরআনের এই আয়াতটি সেই ভয়াবহ ক্ষতির দিনে চরম হতাশা থেকে রক্ষা করে। এটি এমন এক স্পষ্ট মানসিক শক্তি দেয়, যার ফলে ব্যক্তিগত লাভের চেয়ে ক্লায়েন্টদের সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার এই নৈতিক সিদ্ধান্তটি নেওয়া সম্ভব হয়েছিল। দ্বিতীয় অংশ, চাকরি থেকে ব্যবসায়িক যাত্রা। চলুন একটু অতীতে ফিরে যাই আর দেখি ঠিক কোথা থেকে এবং কিভাবে এই অদম্য ব্যবসায়িক স্বপ্নের শুরুটা হয়েছিল। শুরুর দিকের সংগ্রামটা বেশ চ্যালেঞ্জিং ছিল। 2010 সালে নর্থ সাউথ ইউনিভার্সিটির কনফুশিয়াস ইনস্টিটিউটে চীনা ছাত্রদের সাথে পরিচয়ের পর থেকেই এই যাত্রা শুরু। এরপর MBA পড়াকালীন আর ব্যাংকের চাকরির পাশাপাশি নিজের শান্তিনগরের বাসার বিছানার নিচে পণ্যের মজুত রেখে ইম্পোর্টেড প্রোডাক্ট BD নামের ফেসবুক পেজের মাধ্যমে এই ব্যবসার হাতেখড়ি হয়। এখানে দারুণ একটা ব্যাপার আছে। দুটো সম্পূর্ণ ভিন্ন মানসিকতার মধ্যে একটা নীরব সংগ্রাম চলছিল। একদিকে শিক্ষক ও ব্যাংকারদের অত্যন্ত প্রথাগত পরিবার, যারা সবসময় একটা নিরাপদ সরকারি চাকরি প্রত্যাশা করত, আর অন্যদিকে চীনের বিশাল এবং চরম ঝুঁকিপূর্ণ আমদানির বাজারে প্রবেশ করার এক অদম্য উদ্যোক্তার স্বপ্ন, যা সব ধরনের প্রথাগত চিন্তাধারাকে চ্যালেঞ্জ করেছিল। তৃতীয় অংশ, বিশ্বাসভঙ্গ ও বিশাল ঋণ। মূল বিষয় হল, এয়ারপোর্টের সেই অগ্নিকাণ্ডই কিন্তু এই যাত্রার একমাত্র বড় বিপর্যয় ছিল না। এর অনেক আগেই চরম এক বিশ্বাসভঙ্গ আর প্রতারণা এই ব্যবসার ভিত্তিকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। চাকরি ছেড়ে সবে মাত্র পুরো মাত্রায় ব্যবসায় মনোযোগ দেওয়া হয়েছে, ঠিক তখনই আসে বড় একটা ধাক্কা। চীনের এক বিশ্বস্ত ওয়্যারহাউস মালিক কোনো অনুমতি ছাড়াই একজন নীতিহীন বাংলাদেশি ব্যবসায়ীর খালি কন্টেনার ভরতে প্রায় ৩৫ লক্ষ টাকার পণ্য তুলে দেয়। ফলে সেই মালগুলো কার্যত হাইজ্যাক হয়ে যায় আর মাসের পর মাস আটকে থাকে। আর্থিক সহানুভূতির একটা চমৎকার দৃষ্টান্ত দেখা যায় এখানে। একদিকে সে অসৎ ব্যক্তি প্রায় ১.৫ বছর ধরে পণ্যগুলো আটকে রাখে, যার ফলে PU লেদারের ব্যাগগুলোতে ফাঙ্গাস ধরে একেবারে নষ্ট হয়ে যায়। অন্যদিকে ক্লায়েন্টদের ক্ষতিপূরণ দিতে ভবিষ্যৎ ফ্ল্যাট কেনার জন্য জমানো ৪৫,০০০ টাকার মাসিক DPS ভেঙে ফেলা হয়, যা ছিল সত্যি এক বিশাল ব্যক্তিগত আত্মত্যাগ। চতুর্থ অংশ, ঘুরে দাঁড়ানোর দৃঢ় প্রত্যয়। এই বিশাল ক্ষতিগুলোই কিন্তু একটা যুগান্তকারী পরিবর্তনের জন্ম দেয়। সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্যবসার অস্তিত্ব রক্ষায় অন্যের লাইসেন্স বা কন্টেনারের ওপর আর কখনোই বিন্দুমাত্র নির্ভর করা হবে না। শুরু হয় সাপ্লাই চেইন পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নেওয়ার কাজ। নিজস্ব IRC, 10 ও বেন সংগ্রহ থেকে শুরু করে চীনে নিজস্ব অফিস স্থাপন আর চট্টগ্রামের সম্পূর্ণ বিশ্বস্ত একজন CNF এজেন্টের সাথে যুক্ত হয়ে পুরো প্রক্রিয়াটিকে একটা শক্তিশালী নেটওয়ার্কের আওতায় আনা হয়। পঞ্চম অংশ, আধুনিক সাপ্লাই চেইন তৈরি। এবার চলুন সমাধানের দিকে যাই,
দেখি কিভাবে একসময়কার ম্যানুয়াল অর্ডারের পদ্ধতিটি একটি অত্যন্ত অত্যাধুনিক এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় রূপান্তরিত হল। মিক্সড কন্টেইনার বা এলসিএল এর অভ্যন্তরীণ জটিলতাগুলো একটু বোঝা দরকার। একটা কন্টেইনারে যখন ৫০-৬০টি ভিন্ন ভিন্ন এইচএস কোডের পণ্য থাকে, তখন যে কোনো একটা ভুল কোডের কারণে পুরো শিপমেন্টটি কাস্টমসে ২ থেকে ৩ মাস পর্যন্ত আটকে থাকতে পারে আর বিশাল জরিমানার সম্মুখীন হতে হয়। এই দীর্ঘদিনের বিলম্বের সমস্যার নিখুঁত সমাধান করেছে একটা অত্যাধুনিক স্বয়ংক্রিয় সিস্টেম। আধুনিক এপিআই, ওয়েবসাইট, চীন ও বাংলাদেশের মধ্যে ৩ স্তরের যাচাইকরণ আর নির্ভুল তথ্যের মাধ্যমে বর্তমানে মাত্র ২২ থেকে ২৫ দিনের মধ্যে কাস্টমস থেকে পণ্য ছাড় করানো সম্ভব হচ্ছে। এই স্বয়ংক্রিয় নির্ভুলতার অবিশ্বাস্য ফলাফল হল মাত্র কয়েক বছরে হ্যান্ডেল করা কন্টেনারের সংখ্যা ৪৭টি থেকে লাফিয়ে বেড়ে বছরের ১৫০টিরও বেশিতে দাঁড়িয়েছে। এই বিশাল কর্মযোগ্য সামলাতে দেশে বিদেশে তৈরি হয়েছে ৬০ জনেরও বেশি মানুষের এক বিশাল সুসংগঠিত কর্মী বাহিনী। আমাদের ষষ্ঠ এবং শেষ অংশ নতুন উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা। এই দীর্ঘ অভিজ্ঞতার নির্যাস থেকে নতুন উদ্যোক্তাদের জন্য কিছু বাস্তবসম্মত এবং অত্যন্ত কার্যকরী উপদেশের দিকে এবার একটু নজর দেয়া যাক। এখানে অন্ধভাবে ঝুঁকি না নিয়ে হিসেব কষে ঝুঁকি কমানোর কৌশলটিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আর্থিক ব্যাকআপ ছাড়া হুট করে চাকরি ছেলে ব্যবসায় ঝাঁপিয়ে পড়াটা মোটেই বুদ্ধিমানের কাজ নয়, বরং মাত্র ১,০০০ টাকার ছোট পদক্ষেপে মার্কেট যাচাই করে অন্তত ৬ মাসের আর্থিক রানওয়ে তৈরি করার শক্ত পরামর্শ দেওয়া হয়েছে এখানে। একা আসলে কখনো বড় হওয়া যায় না। এই পুরো গল্পটি এমন একটা সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে শেষ হয় যেখানে মূল লক্ষ্য শুধু নিজের সাফল্য নয়, বরং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে একটা সফল কমিউনিটি গড়ে তোলা। সহকর্মীদের আর ক্লায়েন্টদের সাথে নিয়ে এগিয়ে চলাই হলো সত্যিকারের বড় হওয়ার মূলমন্ত্র। সবশেষে একটা অত্যন্ত সময়োপযোগী প্রশ্নের সামনে দাঁড়াতে হচ্ছে আমাদের। চূড়ান্ত ঝুঁকি নেওয়ার আগে প্রকৃত আর্থিক এবং মানসিক প্রস্তুতি কতটা মজবুত হওয়া প্রয়োজন, এই পুরো বিশ্লেষণটি জানার পর আশা করি নতুন উদ্যোক্তারা নিজেদের প্রস্তুতি নিয়ে নতুন করে ভাবার সুযোগ পাবেন।